ধেয়ে আসছে আমার দিকে বিমান। 2 সেকেন্ডের মধ্যে আমার ব্রেন সিগন্যাল দিছে। আমি সাথে সাথে বাম দিকে ঝাঁপায় পড়ছি বাগানের মধ্যে। ওকে ডিটেনশন দিছে স্কুলে না যাওয়ার কারণে। আমি তো এটা জানতাম না, কিন্তু ওদের যে ক্লাসরুমটা বিমান যেখানে পড়ছে জাস্ট ওপরে দোতলায়। তো একটার সময় ছুটি হয়, আমি 1টার 5-10 মিনিট আগে ওখানে গেছি, গিয়ে ওখানে দাঁড়ায় ছিলাম। সমস্ত স্টুডেন্টরা বের হয়ে আসছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 50% বের হয়ে গেছে। তা আমি তখন দেখি যে আমার ছেলে আসছে না, তখন আমি আগায় গেলাম টিচারদের সাথে। কয়েকজন টিচার স্টুডেন্ট সহ দাঁড়ায় আছে, কথা বলছে। তো আমি গিয়ে টিচারকে জিজ্ঞাসা করছি যে ম্যাডাম, আমার ছেলে তো আসছে না, তো আমার ছেলে কোথায়? বলো কি নাম? আমি বললাম সূর্য সময় বিশ্বাস। ও 7ম শ্রেণীতে পড়ে, ইংলিশ ভার্সন। বললো যে হ্যাঁ আছে তো। আছে, ওর ডিটেনশন হয়েছে সম্ভবত, আপনি একটু অপেক্ষা করেন। তো স্কুলের স্টুডেন্ট ডিটেনশন এই শব্দটার সাথে আমি পরিচিত না, কারণ আমাদের যে এজ, মানে আমরা যে স্কুলে পড়ছি ওই সময় তো এই বিষয়গুলো ছিল না, যে ডিটেনশন আবার কি একজন স্টুডেন্টের। পরে আমি বুঝছি যে ঘটনাটা কি। তো যাই হোক, তো এই অবস্থায় আমায় কথা বলতে বলতে তখন আমার ওর টিচার আমাকে বললো যে আপনি একটু নিচে দাঁড়ান, স্টুডেন্টরা সব নিচে নামছে। তা আমি নিচে দাঁড়ানোর উদ্দেশ্যে যা সিঁড়ি দিয়ে নিচে নামবো, 1 পা আগাইছি সিঁড়ি দিয়ে নিচে নামানোর জন্য, জাস্ট পা সামনে দিছি। তখন দেখি যে অপোজিট সাইড থেকে, কলেজ বিল্ডিংয়ের জাস্ট পাশ দিয়ে অপোজিট সাইড থেকে ধেয়ে আসছে আমার দিকে বিমান। যুদ্ধ বিমান 2 ভাগ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বিমান 2 ভাগ হয়ে গেছে। তো এটা তো অস্বাভাবিক ব্যাপার, বিমান 2 ভাগ হয়ে যাবে। আমি বুঝতে পারছি যে সামথিং রং। আমি জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমার ব্রেন সিগন্যাল দিছে। আমি সাথে সাথে বাম দিকে ঝাঁপায় পড়ছি বাগানের মধ্যে। 2 সেকেন্ড। তো যখন আমি ঝাঁপায় পড়ছি, আমিও পড়ছি, বিমানও পড়ছে। আমি পড়ছি বাম দিকে, বিমান পড়ছে ডান দিকে, মাঝখানে শুধু যে সিঁড়িটা, নামার সিঁড়িটা। তো বিমানের শব্দে আমার মনে হচ্ছিল যে আমার দেহ মনে হয় অর্ধেক নাই, অনুভূতিটা এমন হচ্ছিল। জাস্ট 2 সেকেন্ডের মধ্যে আমি আবার উঠে দৌড় মারা শুরু করছি। 2-3 হাত যাওয়ার পরে পেছনে তাকায় দেখি যে আমার পুরো বিল্ডিং জ্বলছে, আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তখন তো আমার হুঁশ জ্ঞান আসলে কিছু নাই। আমার ছেলে দোতলায়, আমি জানি যে ওই ক্লাসরুম দোতলায়। তো দোতলায় মানে আমার ছেলে নিশ্চিত আগুনে জ্বলছে। আমার মানসিক অবস্থা খুব খারাপ। তো আমি তখন আমার ওয়াইফকে কল দিলাম, দেখে ওর কল ঢোকে না। ওরাও বুঝতে পারছে, ততক্ষণে ওরা টিচাররা সব বের হয়ে আসছে। তা আমি হাওমা করে আমার ওয়াইফের বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে সে আমারে কল দিছে, ওয়াইফ কল দিছে। তখন কল দেওয়ার পরে সামনে গিয়ে দেখি যে কোনো নিয়ন্ত্রণে, আনকন্ট্রোল, অনেক স্টুডেন্ট খালি গায়ে বেরিয়েছে, তাদের চামড়া ঝুলে যাচ্ছে পোড়া। আমার কিছু করার নাই। আমার ছেলে ওপরে, আমি নিচে, আমার ওয়াইফ সহ, আমার কিচ্ছু করার নেই। আমার ছেলে পড়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের সাথে, অনেক অভিভাবক টিচারের সাথে। এটা ভাষায় বর্ণনা করার মতো না বিষয়টা। তো তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে উদ্ধারকর্মী চলে আসছে। গ্রিল কেটে, বারান্দার গ্রিল কেটে এক পাশে বের করছে ক্যান্টিনের সাথে। আমরা ক্যান্টিনে বারান্দার ওখানে দাঁড়ায় আছি। আমার ওয়াইফ তখন বলল যে রক্ত পড়ছে, ঘটনা কি? আমার এখানে কেটে গেছে, ভেতরে সেলাই হয়েছে আমার ওয়াইফ বলল, আমি তাকে বললাম যে দেখো তো কী হয়েছে। ওয়াইফ তখন হয়তো বুঝে হোক না বুঝে হোক আমাকে সান্ত্বনা দিয়েছে, তেমন কিছু হয়নি। কিন্তু তেমন কিছু না হলে আমার মুখ শুকায় যাচ্ছে, আমি পানি খেতে চাচ্ছি, আর আমি নড়তে পারতেছি না, হাত পা কাঁপছে আমার। তো কোনো মতে আমি বারান্দার উপরে বসলাম। তো যখন স্টুডেন্টরা বের হওয়া সব শেষ, আমি হতাশ, আমার ছেলে আর নাই। এখন ওই পাশ দিয়ে আর একটা জায়গায় যে গ্রিল কাটছে অপোজিট সাইডে, এটা আমি জানতাম না। তো 15 থেকে 20 মিনিটের মধ্যে ওরা কল দিছে, আর একটা ফোন থেকে আমার ছেলে কল দিছে আমার ওয়াইফকে। তা আমার ওয়াইফ তখন দেখলো যে হ্যাঁ আমার ছেলেই কল দিছে। তখন গিয়ে ছেলেকে নিয়ে আসলো, আমরা ছেলেকে ধরে কান্নাকাটি শুরু করলাম। এরপরে তো বাঁচতে হবে। তখন আমার ছেলের হাতে এখানে পুড়ে গেছে, বেশ কয়েক জায়গায় চুল পুড়ে গেছে, আমি এই অবস্থা। তখন আমার ব্রেনের মধ্যে কাজ করছে যে কোনোভাবে হসপিটালে যেতে হবে। আশেপাশে যে হসপিটাল আছে সেখানে যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে আমি ধরবো কি, আমার ছেলেই আমাকে ধরে।
তখন গোল চত্বরে গিয়ে একটা রিক্সা নিয়ে কোনো মতে লুবানা হাসপাতালে যাই। ওখানে গিয়ে ওরা আমাকে অক্সিজেন দেয়, আমার এখানে সেলাই করে, তারপরে ওখান থেকে বলে আমরা আর পারবো না, আপনারা ভালো হাসপাতালে যান। তখন তোরা আধুনিক যে হাসপাতাল বাংলাদেশ মেডিকেল, ওখানে আমরা যাই। ওখানে গিয়ে আমাকে অক্সিজেন দিল 11টা পর্যন্ত, ছেলেকেও প্রাথমিক ট্রিটমেন্ট দিল। পরে বলল যে আপনারা মোটামুটি রিস্ক ফ্রি আছেন, হাসপাতালের অবস্থা ভালো না, আপনারা বাসায় চলে যান। এরপরে বাসায় চলে আসি। এখনও সেলাই তো কাটতে আরও 1 সপ্তাহ লাগবে হয়তো। ডাক্তারের কাছে গেছিলাম 2 দিন আগে, বলছে যে আরও সপ্তাহখানেক পরে সেলাই খুলতে পারবেন। এই হচ্ছে পুরো পরিস্থিতি। কিন্তু আমার যে অনুভূতির ব্যাপার, সেটা হচ্ছে আমার ছেলের এতগুলা বন্ধু নাই, এত অভিভাবক নাই, ছেলে মেয়েরা অনেক স্টুডেন্ট নাই, টিচার নাই। এই অবস্থায় একটা স্কুল কিভাবে আবার রান করবে? হয়তো বাংলাদেশেই সম্ভব, হয়তো বা কোনো কাউন্সিলিং ছাড়া আবার হয়তো স্কুল চালু হয়ে যাবে, স্টুডেন্টদের কাউন্সিলিং ছাড়া আবার স্কুল চালু হয়ে যাবে, আবার হয়তো যুদ্ধ বিমান ট্রেনিং নেবে এই শহরের 1 কোটি মানুষের শহরের উপর দিয়ে। আবার হয়তো বা এই দেশের যে অব্যবস্থাপনা, 54 বছর ধরে যে এই অব্যবস্থাপনা, যে যুদ্ধ বিমান 66 সালের কেনা যুদ্ধ বিমান, এখনও সেই যুদ্ধ বিমান ট্রেনিং দেয়, লক্কর ঝক্কর মুড়ির টিনের যুদ্ধ বিমান। তো এগুলো আসলে কষ্ট, পীড়াদায়ক অনুভূতি এগুলো। তো আমাদের তো কিছু করার নেই, আমরা তো সে নীতি নির্ধারকের জায়গা না, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের কতটুকুই বা ক্ষমতা আছে এই দেশকে চেঞ্জ করার? তো এখন ভবিষ্যতে বা বর্তমান যারা নেতৃত্ব আছে তারা কি করবে জানি না। এতগুলো প্রাণ চলে যাওয়ার পরেও এখনও নিশ্চিত না যে কতজন মানুষ মারা গেছে। সত্যিই হৃদয় বিদারক এবং ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। আর যাতে কোনো স্কুল, কলেজ এবং সাধারণ মানুষের যে তার কোনো ক্ষতি না হয়, এইটা আসলে আমার চাওয়া। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.